তাই এমন অবস্থা। বলে কি এই মেয়ে? সোনা রাগ করো না, দেখো। যা বললাম তাই কর গিয়ে, না হলে মেরে হাত পা ভেঙে দিব। মিহি হকি স্টিকটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলল। আমি ভয়ে ভয়ে রোদ্দুরে গিয়ে দাঁড়ালাম। চারপাশে তাকিয়ে দেখছি সবাই মজা নিচ্ছে। ওই নবাবের পোলা, দাঁড়িয়ে আছিস কেন? শুরু কর। মিহি, সোনা এবারের মতো মাফ করে দাও। না তো, মাফ নেই। যা করতে বলেছি কর। আমি উঠবস শুরু করলাম। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। আমি আগে থেকে এক্সারসাইজ করতাম, তাই বেশি একটা কষ্ট হচ্ছে না। এক এক করে 300 বার দিলাম। পা যেন ব্যথায় ছিঁড়ে পড়ছে, অসহ্য যন্ত্রণা করছে হাঁটুতে। তারপরও অতি কষ্টে নিচের দিকে তাকিয়ে উঠবস করেই যাচ্ছি। চারপাশ থেকে আসা হাসির আওয়াজ কানে ভাসছে, চোখে জল জমা হচ্ছে। যে কোনো মুহূর্তে চোখের বাঁধ ভেঙে যেতে পারে। জীবনে কখনো এরকম লজ্জার সম্মুখীন হতে হয়নি। একটু পরে চোখের বাঁধ ভেঙে গেল। এখন খুব কষ্ট হচ্ছে উঠবস করতে, হাত পা কাঁপছে। পর মুহূর্তে কেউ এসে আমাকে ঝাপটে ধরলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, তার ধাক্কায় পড়ে গেলাম এবং সে আমার উপরে। আমি ওই ব্যক্তির মুখের দিকে তাকিয়ে দেখি মিহি। এক ঝটকায় তাকে আমার উপর থেকে নামিয়ে দিলাম। তারপর অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। কোনো মতে নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ালাম। সামনে এগোনোর জন্য পা বাড়াতেই উপুড় হয়ে পড়ে গেলাম পায়ে। কোনো বল পাচ্ছি না। মিহি দৌড়ে আসলো আমার কাছে, আমাকে ধরে উঠানোর চেষ্টা করতে লাগলো। আমি আবার তাকে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। সোনা প্লিজ মাফ করে দাও। আর কখনো এমন করব না, আর কখনো তোমার উপর রাগ করব না। প্লিজ, আই এম সরি, সরি, সরি ফর এভরিথিং। প্লিজ জান। এসব বলছে আর মাপ চাইছে, আর বারবার আমার কাছে আসতে চাইছে। আমি ওকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছি। ওর উপর খুব রাগ হচ্ছে। আবার উঠে দাঁড়ালাম, আবার হাঁটতে লাগলাম। মিহি পিছন থেকে বারবার ডাকছে। ও সরি বলছে। কয়েক পা এগোনোর পর পা যেন আর চলছে না। হাঁটু গেড়ে বসে পড়লাম। মিহি এবার দৌড়ে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি আবার দাঁড়িয়ে গেলাম। মিহিকে ছাড়িয়ে অনেক কষ্টে গেটে পৌঁছলাম। মেঘ প্লিজ আমাকে মাফ করে দাও। মেঘ। মিহি পিছন থেকে চিৎকার করে আমাকে ডাকছে এবং সরি বলছে। আমি সব শুনেও কিছু বলছি না। আজ মিহির উপর খুব রাগ হচ্ছে। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রিক্সায় বসে একটু আগের ঘটে যাওয়া ঘটনা মনে করছি। কিছুতেই মেনে নিতে পারছি না। মিহি আমার সাথে এমন করছে, ক্যাম্পাসের সকলের সামনে এইভাবে অপমান করছে। রিক্সায় বসে কেন যেন আমার খুব ঠান্ডা লাগছে। তার উপর প্রচণ্ড মাথা ব্যথা করছে। 600 বার কাম ধরা কি সহজ কথা? কিছুক্ষণ পর রিক্সা বাসার সামনে এসে থামলো। ভাড়া মিটিয়ে বাসার দিকে আসলাম। কলিং বেল বাজাচ্ছি, কেউ দরজা খুলছে না। দরজা ধাক্কা দিলাম, নিচ থেকে একটা শব্দ আসলো। নিচে তাকিয়ে দেখি দরজায় তালা মারা। দরজায় হেলান দিয়ে বসে পড়লাম। প্রচণ্ড শীত করছে, সাথে শরীর কাঁপছে। বেশ বুঝতে পারছি জ্বর আসছে, সাথে মাথা ব্যথা তো আছেই। একটু বাদে জ্ঞান হারিয়ে একপাশে পড়ে গেলাম। এরপর কিছু মনে নেই। ওইদিকে আমি চলে আসার পর মিহি ক্যাম্পাসে দাঁড়িয়ে কাঁদছে। নাইম আমার অবস্থা দেখে রেগে গেছে। মিহির কাছে গিয়ে ঠাস ঠাস করে 2 গালে 2টা চড় মেরে দিল। আজকে তোর জন্য ছেলেটার এই অবস্থা। নেহাত তোকে খুব ভালোবাসে, তাই বলে তোকে কিছু বলেনি। ওর জায়গায় অন্য কোনো ছেলে হলে তোকে মেরে আমার কাছে মাপ চেয়ে কি হবে? যাকে বিনা দোষে এত বড় শাস্তি দিলি তার কাছে মাপ চাই। মাপ করলে তো ভালো, না হলে নিজের দোষেই মেঘের ভালোবাসা হারাবি। ওই তোরা আয় দেখি মেঘ কই গেল। ওর অবস্থা বেশি একটা ভালো না। নাইম সবাইকে নিয়ে আমার উদ্দেশ্যে আসতে শুরু করলো। ভাই আমাকে নিয়ে চল তোদের সাথে, আমিও যাব। তোর দিয়ে কাজ নেই। এমনিতেই বিনা কারণে ওকে সকলের সামনে এভাবে অপমান করলি। তুই ওর সামনে গেলেই ও উত্তেজিত হয়ে পড়বে। পরে বড় কোনো সমস্যা হবে। তুই বাসায় যা। কথাগুলো বলেই ওরা সবাই চলে আসলো আমাকে খুঁজতে। জ্ঞান ফিরতে আমি নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। কি হয়েছিল সব মনে করার চেষ্টা করলাম। সবকিছু মনে পড়তে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু মিহির উপর আর রাগ করলাম না। আমি বুঝতে পারছি মিহি ওর রাগ কন্ট্রোল করতে পারেনি, তাই এমন করছে। একটু বাদেই এক এক করে আমার ফ্যামিলির সবাই দেখা করতে আসলো। তারা চলে যাওয়ার পর বন্ধুরা আসলো, কিন্তু যাকে খুঁজছি তার কোনো নাম গন্ধ নেই। বন্ধুরা সবাই আমাকে মনমরা হয়ে থাকতে দেখে হাসানোর চেষ্টা করছে। আমি নাইমকে থাকতে বলে সবাইকে বাইরে যেতে বললাম। ওরা আমার কথা মতো বাইরে চলে গেল। ভাই, মিহি আসেনি আমাকে দেখতে। নাইম আমার কথা শুনে অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। কিরে, কথা বলিস না কেন? আসছিল কিন্তু একটু আগে চলে গেছে। ও, আরে মন খারাপ করিস না। তুই 2 দিন ধরে অজ্ঞান ছিলি, আর মিহি আজ 2 দিন ধরে তোর পাশে বসেছে। একটা মিনিট তোর পাশ থেকে উঠে নেয়, সারাক্ষণ কাঁদছিল। তাই আজ বাবা এসে জোর করে নিয়ে গেছে। আমরাও জোর করে পাঠিয়ে দিয়েছি। আমরা তো আর জানতাম না যে তোর
জ্ঞান আজই ফিরবে। ঠিক করছিস। আচ্ছা, আমার কি হয়েছিল বলতো, ঠিক মনে পড়ছে না। কি বলে এত কিছু হয়ে গেল মনে নেই? হালা, মনে পড়লে তোর কাছে জিজ্ঞেস করতাম। আরে রাগিস কেন, বলছে। নাইন যা বলল তার সারমর্ম হলো, বাসায় আসার পথে আমি জ্বরে আক্রান্ত হয়ে পড়ি। সাথে মাথায় প্রচণ্ড চাপ পড়ার কারণে আমার ব্লাড প্রেশার একদম লো হয়ে যায়, যার কারণে আমি অজ্ঞান হয়ে যাই। আমার ব্লাড প্রেশার ঠিক হতে সময় লাগছে, তাই জ্ঞান ফিরতে সময় লাগছে। ওকে বুঝলাম। মিহিকে আমার জ্ঞান ফিরে আসার কথা জানিয়েছিস? আমি তো জানাই নাই, তোর ফ্যামিলি থেকে জানাতে পারে। বাইরে গিয়ে শোন তো কেউ জানিয়েছে কিনা, যদি না জানিয়ে থাকে তাহলে জানাতে নিষেধ করিস। কি করতে চাইছিস বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, যা বুঝি তাই কর। একটু পর নাইম ফিরে আসলো, সাথে সবগুলো হারামিও। না রে, জানাইনি। আমি যখন তাদের সাথে কথা বলতে গেলাম তখনই তোর বাবা আমার বাবাকে ফোন দিয়েছিল, কিন্তু আমি কেটে দিতে বলি। আচ্ছা, আমার ফোনটা দে তো। আমার ফোন দিতে আমি মিহির বাবাকে কল দিলাম। রিসিভ করার পর তাকে আমার জ্ঞান ফিরে আসার বিষয়টা মিহিকে জানাতে নিষেধ করলাম। কথা শেষ হতে হারামিগুলো আমাকে ঘিরে ধরলো। এইবার বলতো মেয়েকে না জানানোর কারণটা কি? বলা যায় না। মেয়েকে না জানানোর অপরাধে আবার আমাদের না কোন শাস্তি দেয়। ওকে বলছি, আমাদের ট্রেনিং শুরু হবে পরশুদিন থেকে। অন্তত একদিন আগে আমাদের সেখানে যাওয়া উচিত, তাহলে বাকি থাকলো শুধু আজকের দিনটা। আমি চিন্তা করছি আজকে চলে যাব। মিহি যদি কোনোভাবে জানতে পারে তাহলে আমি শিওর ও আমাকে যেতে দিবে না। তাছাড়া ওকে একটু শান্তি দেওয়ার দরকার আছে। বিনা কারণে রেগে গিয়ে যাকে তাকে রাগ দেখানোর স্বভাবটা খুবই বাজে। তুমি তো নিজেরটা ঠিক করে নিলা, আমরা কি কলা তুলব? ফ্যামিলিকে কিভাবে কনভিন্স করব? ঠিক কথা বলছিস। মোটু, তোকে পার করতে পারলেই তোর বাপ মা ছাড়া পাবে, বিশেষ করে তোর মা। তার আর এত বেশি বেশি করে রান্না করা লাগবে না। এটিও ঠিক কথা। আচ্ছা, আমরা এক কাজ করি, সকলের ফ্যামিলি মেম্বারদের এক জায়গায় হতে বলি, তারপর কমিশনার স্যারকে তাদেরকে আমাদের বিষয়টা খুলে বলতে বলি। তাহলে তারা সহজে মানবে, প্লাস আমাদের যেতে দিতেও রাজি হবে। গুড আইডিয়া, কিন্তু সময় তো বেশি নাই। যদি কাল যেতে হয় তাহলে আজকেই কাজটা করতে হবে। ওকে, তাহলে আজ সন্ধ্যায় সবাই সবার বাবা মাকে নিয়ে আমার বাসায় চলে আসবে। আর নাইম, খবরদার মিহি যেন জানতে না পারে। যদি কোনোভাবে জানতে পারে শাস্তি কিন্তু তুই পাবি। যা হালা, এইটা কোনো কথা হলো? আমি খেলবো না। তুমি খেলো আর নাই খেলো, রুলস আর রুলস। এরপর কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই সবার বাসায় চলে গেল। আমিও ডিসচার্জ নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে গেলাম। আজকে বাবা ও ভাই দুজনে অফিস থেকে ছুটি নিচ্ছে আমার অসুস্থতার কারণে, তাই আজকে সবাই একসাথে বসে লাঞ্চ করছি। ও বলতে ভুলে গেছি, কমিশনার স্যার ভাইয়ের জন্য একটা ভালো জব ঠিক করে দিয়েছে। খাওয়ার মাঝে আমি তাদেরকে বললাম আজ সন্ধ্যায় আমার ফ্রেন্ডদের সকলের বাবা মা আসবে। আমি তাদেরকে দাওয়াত করছি, তাই তাদের আপ্যায়নের ব্যবস্থা করবে। বাবা মাও হাসি মুখে মেনে নিল। এরপরই আম্মু জিজ্ঞেস করলো, তুই নাকি মিহিকে জানাতে নিষেধ করেছিস যে তুই সুস্থ হয়ে গেছিস? হুম, দেখ বাবা, মিহির উপর রাগ করে থাকিস না, মেয়েটা খুব ভালো। তো আমরা কি কারণটা জানতে পারি? এই 2 দিনে মিহির আচরণের কারণে আমার প্লাস মিহির ফ্যামিলির সবাই আমাদের রিলেশনের বিষয়টা জেনে গেছে। সন্ধ্যায় সবাই আসলে তখন জানতে পারবে। আর মিহিকে আমার বিষয়ে কিছুই বলার দরকার নেই, সময় হলে আমি নিজেই বলবো। এরপর লাঞ্চ শেষ করে একটা ঘুম দিলাম। এক ঘুমের সন্ধ্যা। ঘুম ভাঙলো হারামিদের ডাকে। সারা রাত এত জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছে যেন দরজা ভেঙে ফেলবে। দরজা খুলে ওদেরকে ভিতরে এসে বসতে বললাম। আমি গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর বাইরে আসলাম। বাইরে এসে দেখে আঙ্কেল আন্টিরা গল্প দিচ্ছে। আমি সকলের সাথে আলাপ করলাম। এরপর আমার আম্মুকে ডাকলাম। বাবা আগেই ওনাদের সাথে কথা বলেছিলেন, আর আম্মু রান্নাঘরে ছিল। তারপর কমিশনার স্যারকে আমাদের পুলিশের চাকরি ও ট্রেনিং এর বিষয় সব খুলে বলতে লাগলাম। অবশ্য এর মাঝে উনিও আমার আর মিহির বিষয়টা জেনে গেছেন এবং মেনেও নিয়েছেন, কারণ উনি খুব ভালো করে মিহিকে চিনেন। তাছাড়া মিহি ওনার খুব আদরের মেয়ে। এরপর উনি সকলের সামনে আমার সেদিনকার ওই 5 জন মাস্তানকে মারার কথা, প্লাস পুলিশকে হেল্প করা, প্লাস আমাকে জব অফার করা থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব খুলে বললেন। সব বলার পর শুনশান নীরবতা বিরাজ করছে। হঠাৎ আমার বাবা উঠে দাঁড়িয়ে বললেন, ওয়েল ডান মাই বয়, আই এম প্রাউড অফ ইউ। বলে আমাকে জড়িয়ে ধরলো। এরপর কমিশনার স্যার আমাদের সকলের পুলিশের জব ও ট্রেনিং এর বিষয়টা তুললেন। কমিশনার স্যারের মুখ থেকে কথাগুলো শুনে সবাই সহজে মেনে নিল, সাথে আমাদের সকলের ট্রেনিং এ যাওয়ার জন্য অনুমতিও দিল। এখন সবাই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। আমি হারামিগুলোকে আমার রুমে নিয়ে গেলাম। সবগুলো তো সেই খুশি, এই বয়সে বিনা পয়সায় সরকারি প্লাস পুলিশের চাকরি পেয়ে। কাল তো চলে যাব, শ্রাবণীর এখনো আমার সাথে সেটিং করিয়ে দিলি না। যাহ, কাল শ্রাবণীর সাথে তোর সেটিং করিয়ে দিব। আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছি আমার রুমে। হঠাৎ বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। কি হয়েছে দেখার জন্য বাইরে আসলাম। রুম থেকে বের হতেই কেউ আমাকে
ঝাপটে ধরলো। আমি তার ভার সামলাতে না পেরে পড়ে গেলাম। ভাগ্য ভালো, আমার পিছনে কোন হারামিটা আসছিল তার উপর পড়লাম। ফলে ঝাপটে ধরা ব্যক্তির ভার সামলাতে পারলাম। এরপর সোজা হয়ে দাঁড়ালাম। খেয়াল করলাম আমাকে যে জড়িয়ে ধরে আছে সে কাঁদছে। ফলে আমার টি শার্টের সামনের দিকটা ভিজে গেছে এবং বুক ভিজা ভিজা মনে হচ্ছে। এরপর ওই ব্যক্তির দিকে খেয়াল করলাম। যেহেতু আমার বুকের সাথে মাথা লাগিয়ে আছে, তাই মাথাটা তুলে দেখলাম ব্যক্তিটার কেউ না, মিহি। মিহির মুখের দিকে তাকিয়ে দেখি চোখ মুখ অনেকটা ফুলে আছে, চোখের তলায় কালি জমে গেছে। ভালোভাবেই বোঝা যাচ্ছে এই 2 দিন মেয়েটা খুব কেঁদেছে। আমি মিহির মুখের পানে অপলক চেয়ে আছি। পিছন থেকে কারো চিৎকারে আমার হুঁশ ফিরল। ও মা গো! পিছনে ফিরে দেখি নাইম ফ্লোরে শুয়ে আছে। মিহি এখন আমাকে জড়িয়ে ধরে আছে। ওই তুই ফ্লোরে শুয়ে শুয়ে কি করছিস? শালা, আমার ঘুম পাচ্ছে তাই ফ্লোরে শুয়ে পড়ছি। ও মা গো, তোমার ছেলেকে এই দুটো মিলে মেরে ফেলবে গো। ওই তুই দেখে শুনে জড়িয়ে ধরতে পারিস না? এখন যদি ছাদে দাঁড়িয়ে থাকতাম তাহলে নিশ্চিত আমি নিচে পড়তাম। মিহি আজ কোনো কথা বলছে না, শুধু আমাকে জড়িয়ে ধরে আছে। অন্যদিন হলে নাইমের এতক্ষণে খবর করে দিত। থাক, আর ভাব ধরতে হবে না, উঠে পড়ো। এখন তো আমি ভাব ধরছি। শালা, আমার সামনে আমার বোনের সাথে প্রেম করিস আর আমার লাইনটা ক্লিয়ার করে দিতে বললেই যত ঝামেলা। এই মিহি, সারোকে লজ্জা সরম সব দেখাইছো? ভাইয়ের সামনে লাভারকে জড়িয়ে ধরে আছিস। মিহি নাইমের কথা শুনে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, সাথে কান্নার বেগও বেড়ে গেল। আচ্ছা তুই ওঠ আর তোরা নিচে যা, ওর সাথে আমার কিছু কথা আছে। ওরা সবাই নিচে চলে গেল। এখন ছাড়েন আর আমার সাথে রুমে আসছেন বলে আমি মিহিকে আমার থেকে ছাড়াতে গেলাম, কিন্তু মিহি আমাকে ছাড়তে চাইছে না, আরো জোরে ধরে আছে। দেখেন আমার ভালো লাগছে না, প্লিজ ছাড়েন। মিহি আমাকে ছাড়ার কোনো নামগন্ধ নাই। তাছাড়া বন্ধুরা চলে যেতেই শব্দ করে কাঁদতে শুরু করেছে। ওই ছাড়তে বলছি না আপনাকে, ছাড়েন। আমার ধমক দেওয়ায় মিহি ভয় পেয়ে উঠল এবং ছেড়েও দিল। এবার আরো শব্দ করে কাঁদতে শুরু করলো। আসেন, রুমে আসেন। আমি আমার রুমে ঢুকলাম। ওই আসেন। মিহিও আসলো, কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলছে। আমি পানির বোতলটা ওকে দিলাম। ও খেয়ে বোতলটা হাতে ধরে দাঁড়িয়ে কাঁদছে। এই ফাঁকে আমি রুমের দরজাটা বন্ধ করে দিলাম। আমি বিছানায় বসে ওকে আমার পাশে বসতে বললাম। মিহিও আমার পাশে বসলো, বসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, প্লিজ মাফ করে দাও, আর কখনো এমন ভুল করব না, আর কখনো তোমায় কোনো কষ্ট দিব না। প্লিজ মাফ করে দাও। তোমার কি মনে হয় তুমি যে কাজটা করছো এত সহজে কি মাফ করে দেওয়া যায়? আচ্ছা, মাফ করে দিব যদি আমার কিছু কথা মেনে চলতে পারো। আমি তোমার সব কথা মানতে রাজি। প্লিজ মাফ করে দাও এবারের মতো, আর কখনো এমন ভুল করব না। ওকে, প্রথমে তো কান্না বন্ধ করো আর যা বলছি মন দিয়ে শোনো। এখন থেকে এসব শার্ট প্যান্ট পরতে পারবে না। সাধারণ বাঙালি মেয়েদের মতো সালোয়ার কামিজ পরবে। সকল প্রকার গুন্ডামি বাদ দিতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ভালো করে লেখাপড়া করতে হবে। ইন্টারের রেজাল্ট প্লাস চাই। এসব মেনে চলতে পারবা? যদি মেনে চলতে পারো তবেই তোমাকে মাফ করে কাছে টেনে নিব। আর যদি মনে করো তুমি এগুলো মানতে পারবে না, তবে দরজা খুলে চলে যাও। তারপর পরপরই মিহি আমাকে ঝাপটে ধরলো। আমি সব পারবো, তোমার সব কথা মেনে চলবো। প্লিজ মাফ করে দাও। আচ্ছা যাও, মাফ করে দিলাম। মিহিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দেখি ছাড়ো, কিছু কথা বলছি, মন দিয়ে শোনো। শোনো, তোমার বেস্ট ফ্রেন্ড কি যেন নাম ওর? শ্রাবণী। কেন, কি করছে ও? কিছু না, তোমার ভাই নাইম ওকে ভালোবাসে। আমার মনে হয় শ্রাবণীও নাইমকে ভালোবাসে, কিন্তু দুইজনের কেউই তোমার ভয়ে এগোতে পারছে না। আমি চাই কালই তুমি ওদের মিল করিয়ে দিবে। তাছাড়া শ্রাবণীকে তোমার ভাইয়ের বউ করতে কোনো প্রবলেম আছে? কি, শ্রাবণী তো আমাকে কিছু বলেনি। কাল দেখা হোক, তারপর ওকে দেখাবো। আবার শুরু হয়ে গেছে। একটু আগে কি বলছি মনে নাই? সরি। আচ্ছা যাও, কাল ওদের মিল করিয়ে দিব। এখন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এই 2 দিন ঘুমাতে পারিনি। বলে মিহি আমাকে ঠেলে বিছানায় শুয়ে দিল এবং নিজেও আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। আরে, আসল কথাই তো শুনলে না। যা বলবে কাল শুনবো। আমি এখন তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, তাই এখন আমাকে একটু আদর করে ঘুম পাড়িয়ে দাও তো। আমি মিহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ ভিতরেই মিহি ঘুমিয়ে পড়লো। আমি ওকে বালিশে শুয়ে দিয়ে নিচে চলে আসলাম। নিচে আসতেই, বাবা, ওকে মাফ করে দে। মেয়েটা খুব ভালো, হয়তো রাগের মাথায় ভুল করে ফেলেছে। আম্মু বাদ দাও তো। তাছাড়া আমি ওকে ভালোবাসি। আমি জানি ও অল্পতেই রেগে যায়, আর রাগের কারণে আমার সাথে অমন করেছে। আমি ওকে মাফ করে দিয়েছি। আমার কথা শুনে হারামিগুলো হেসে উঠলো, সাথে পিছন থেকেও হাসির শব্দ আসলো। পিছনে তাকিয়ে দেখে আঙ্কেল আন্টিরা হাসছে। আমার তো খেয়ালই ছিল না যে বাসায় আঙ্কেল আন্টিটা আছে। নিজের কথায় নিজেই এখন লজ্জা পাচ্ছি। দৌড়ে আবার উপরের রুমে চলে আসলাম। যাওয়ার সময় শুনলাম পিছন থেকে সবাই
আরও জোরে হেসে উঠল। আমি রুমে এসে মিহির ঘুমন্ত মুখটা দেখে দাঁড়িয়ে গেলাম। চুলগুলো এলোমেলো, কতগুলো মুখের উপর একেবারে আছে। হুমায়ুন আহমেদ বলেছেন, যে নারীকে ঘুমন্ত অবস্থায় দেখতে সুন্দর সেই নারী প্রকৃত সুন্দরী। আজকে কথাটা সত্যতা নিজের চোখে দেখলাম। আমি একটা চেয়ার নিয়ে ওর মাথার পাশে বসলাম। বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কতক্ষণ এভাবে গেল বুঝলাম না। হুশ ফিরল বন্ধুদের গোলমালের শব্দ। শালারা হই হুল্লোড় করতে করতে রুমে ঢুকলো। আমি ওদের দিকে রাগি চোখে তাকিয়ে, হুশ দেখছিস না মিহি ঘুমাচ্ছে? সরি ভাই, চল, আন্টি সকলকে ডিনার করতে ডাকছে, তাই তোদেরকে ডাকতে আসলাম। ও ঘুমাক, চল নিচে যাই। কি প্রেম মাইরি, আমাকে দেখ শালা, ফুডা কপাল আমার। ছোট বোনের সাথে বন্ধু প্রেম করে আর আমাকে তাই চেয়ে চেয়ে দেখতে হয়। যা, কাল তোর কপাল খুলে যাবে। মিহি নিজ দায়িত্বে তোর সাথে শ্রাবণীকে লাইন সেট করে দিবে। সত্যি বলছিস ভাই? হ্যাঁ। থ্যাঙ্কস দোস্ত। বেড়া, বেশি লাফাইস না, পইরা যাবি। ভুলে গেছিস কাল আমরা অন্য জায়গায় চলে যাব আর ফিরবো 1 বছর পর। তুই শালা বন্ধু নামের কলঙ্ক। ওই 3 বছর পর সেই কাঙ্ক্ষিত সময়টা আসতে চলেছে আর তুই মাঝখান থেকে ঝড় তুলছিস। ভাই বাদ দে, চল, খিদা লাগছে। মোটু, তোর খিদা লাগে না কোন সময়টা সেটা বল। শালা ট্রেনিং এর সময় তোকে দেখে নিব। তোরে যদি আমার সাইজে না আনি তো বলছি না আনতে পারলে কি, তোর প্রত্যেক মাসের স্যালারি 50% আমাদের টিপ দিবি। যা ভাগ হালা। ভাই চল না ডিনার করতে, না গেলে বল, আমি একাই যাচ্ছি। সবাই নিচে চলে আসলাম ডিনার করতে। নিচে যেতে আম্মু বলল, কি রে মেয়ে, মিহি কই? ও ঘুমাচ্ছে। আম্মু আর কিছু বলল না। ডিনার শেষে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই চলে গেল, শুধু নাইম আর ওর মা বাবা বাদে। তারাও চলে যেতে চাইলো। তখন আমার মা বাবা তাদেরকে আজকে রাতটা আমাদের বাসায় থেকে যেতে বলল, কিন্তু তারা রাজি হলো না। তারা মিহিকে ডেকে দিতে বলল। আম্মু ভাবিকে পাঠালো মিহিকে ডাকার জন্য। ভাবি গিয়ে কি করলো জানি না, একটু পর নিচে এসে বলল, মেয়ে, তোকে মিহি উপরে ডাকছে। আমি তো ভাবির কথা শুনে লজ্জায় কারো দিকে তাকাতেই পারছি না। কোনো রকম মাথা নিচু করে উপরে চলে আসলাম। রুমে ঢুকতেই মিহি দরজা বন্ধ করে দিল, তারপর আমাকে জড়িয়ে ধরল। এই কি হচ্ছে কি এখন? কেউ উপরে আসলে কি ভাববে বলো তো? কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার বরকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই নাকি? কিন্তু আমাদের তো এখনো বিয়ে হয়নি। তো কি হয়েছে? আমি তোমাকে আমার বর হিসেবে মেনে নিয়েছি। তাই তাহলে তো অনেক কিছুই করা যায় বলে আমি মিহির দিকে নেশা ভরা চোখে তাকালাম। এই মেরে ফেলবো কিন্তু একদম। ওইসব মনেও আনবে না, সব বিয়ের পর হবে। এই মাত্র না বললে তুমি আমাকে বর হিসেবে মেনে নিয়েছো? বর হিসেবে মেনে নিয়েছি তো কি হয়েছে? বিয়ে তো আর হয়নি। যা, নারীদের কত বড় বড় মনি ঋষিরা ঠিক করে চিনতে পারেনি, আর আমি কোথাকার কে? আচ্ছা বাদ দাও, তোমাকে তোমার বাবা মা ডাকছে, তারা চলে যাবে। আমি যাব না, আজ আমার শ্বশুর বাড়িতেই থাকবো। একটু আগে তো বললে এখনো বিয়ে হয়নি, তাহলে তোমার শ্বশুরবাড়ি হলো কিভাবে? হয়নি কিন্তু হবে। যখন হবে তখন থেকো, এখন চলো। তবে থাকলে কিন্তু আমারই ভালো, বিয়ের আগে বউয়ের সাথে রাত কাটাতে পারবো। যা শয়তান। ওকে চলো নিচে যাওয়া যাক। ওকে চল। 1 মিনিট, কিছু একটা ভুলে গেছি, কি? দেখাচ্ছি। বলে আমার মাথা শক্ত করে ধরে 4 ঠোঁট জোড়া লাগিয়ে দিল। আমি ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেলাম। যখন বুঝতে পারলাম তখন আমিও রেসপন্স করতে শুরু করলাম, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। আমি রেসপন্স করা শুরু করতেই মিহি আমার থেকে নিজেকে আলাদা করে নিল। এটা কি হলো? বেশি মিষ্টি খেতে নেই সোনা, বিয়ের আগে বেশি মিষ্টি খেলে পরে ডায়াবেটিক্স হয়ে যাবে। আমি মিষ্টি খেলাম কই? আমার ঠোঁটে মিষ্টি স্পর্শ করিয়ে সরিয়ে নিলে, উল্টো নিজেই তো ভরপুর মিষ্টি খেলে। ওকে, জলদি আমাকে বিয়ে করে নাও, তারপর ভরপুর মিষ্টি খাওয়াবো। নিজে যে বিয়ের আগে ভরপুর খেয়ে নিলে তার কি হবে? কিচ্ছু হবে না, চলো। কি আর করার, নিচে চলে আসলাম। এরপর মিহিরা চলে গেল ওদের বাসায়। পরের দিন সকাল সকাল কলেজে চলে আসলাম। এক এক করে সবাই চলে আসলো। 9টা বাজতে চলেছে, আরো আধা ঘন্টা পর কলেজ শুরু হবে। এর মধ্যেই নাইম আমাদের অধিষ্ঠ করে তুলেছে। না পেরে মিহিকে ফোন দিলাম। হ্যালো মিহি, কোথায় তোমরা? এই তো কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আচ্ছা তাড়াতাড়ি আসো, তোমার ভাই তো জ্বালিয়ে মারছে। অপেক্ষা করতে বলো। ফোন রেখে হারামিদের উদ্দেশ্যে বললাম, কিরে হারামিরা, তোদের গার্লফ্রেন্ডে জানিয়েছিস যে তোরা 1 বছরের জন্য শহরের বাইরে চলে যাচ্ছিস? ভাই আমার কোনো চিন্তা নেই, আমারটা মামাতো বোন, মাকে বলছি ওকে সামনে নিয়ে যেতে। ভাই, আমারটা তো জব ছেড়ে দিতে বলছে। কতগুলো চর থাপ্পড় খেয়ে কোনো রকমে রাজি করিয়েছি। তোরা তো তোদেরগুলোকে কোনো রকম ম্যানেজ করছিস, আমার গন্ডিটাকে কেমনে ম্যানেজ করব কোনো আইডিয়া দে। মজা বুঝবো এখন।
গুন্ডির লাগে টিকিট করো? রাকিব দোস্ত, তোরটাও তো গুন্ডি টাইপের, তুই অন্তত কিছু একটা আইডিয়া দে। ভাই আমি একটা আইডিয়া দিব। এই বিষয়ে কথা বলার সময় মিনির থেকে কমপক্ষে 5 হাত দূরে থাকে, না হলে মিনি যেই মেয়ে যদি তোকে যেতে দিতে না চায় তবে তোকে আবার হসপিটালে পাঠিয়ে দিবে। ভাই বাদ দে তো তোদের ক্যাচাল, আমি টেনশনে মরি। আর সাথে শ্রাবণীর লাইনটা সেট হবে কিনা, তোরা আছিস তোদের গার্লফ্রেন্ডে। সবাই মিলে আড্ডা দিচ্ছি। একটু পর মিহি আর শ্রাবণী আসলো। আজকে মিহি শ্রাবণী দুজনেই বেশ সেজেগুজে আসছে। তাছাড়া আজ প্রথম মিহি সাধারণ বাঙালি মেয়েদের পোশাকে এসেছে, তার জন্য ওকে আজ অন্যরকম লাগছে। মানে অন্য দিনের তুলনায় আজকে বেশি সুন্দর লাগছে। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই অবাক হয়ে মিহির দিকে চেয়ে আছে, হয়তো ভাবছে মিহির কিভাবে এমন পরিবর্তন হলো। ওরা দুইজনে ওদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে বসলো। হঠাৎ মিহি উঠে ক্যান্টিনের দিকে যেতে লাগলো এবং আমাকে ফোন দিল। আমি রিসিভ করার পর বলল, জানো ভাইয়াকে পাঠিয়ে দাও, শ্রাবণীকে প্রপোজ করতে। তুমি কি শ্রাবণীকে এই বিষয়ে কিছু বলছো নাকি? আরে না, ও এমনিতেই ভাইয়ের উপর দুর্বল। আমি আজ আসার সময় ওর ফোন নিয়ে গ্যালারিতে ঢুকেছিলাম, দেখলাম গ্যালারি ভাইয়ার ছবি দিয়ে ভরা। ও ওকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আর শোনো, ভাইয়াকে পাঠিয়ে দিয়ে জলদি ক্যান্টিনে চলে এসো। যথার্থ মহারানী। নাইম, তুই রেডি তো শ্রাবণীকে প্রপোজ করার জন্য? আমি পারবো না, তুই আমার হয়ে করে দে। কি শালা, প্রেম করবি তুই, প্রপোজ করে দিবে অন্য কেউ? তাহলে তুই কেন প্রেম করবি? অন্য কাউকে বললেই হয় প্রেম করার জন্য। আমি পারবো না ভাই, ওর সামনে গেলেই আমার হাত পা কাঁপে, তুই কথা বের হয় না। তাহলে বসে বসে আনবল চোষ। তুমি এই পাশ দিয়ে ট্রেনিংয়ে যাবা, ওই পাশ দিয়ে তোমার শ্রাবণীকে নিয়ে অন্য কেউ ভেগে যাবে। না না, শ্রাবণী আমারই থাকবে। এখন যাচ্ছি ওকে প্রপোজ করতে। বলে গজগজ করে হাঁটতে শুরু করলো। ওই ওই, তুই প্রপোজ করতে যাচ্ছিস, তা ফুল কই? দূর মিয়া, প্রপোজ করতে ফুল লাগে নাকি? তুই যে পানি খাবি, তোকে আগে পানি পর্যন্ত যেতে হবে না? তেমনি প্রপোজ করতে গেলেও ফুল লাগে। কিন্তু আমি তো ফুল আনি নাই, এখন ফুল পাই কই? জলদি দৌড়ে ইতিহাস ডিপার্টমেন্টে যা, সামনের বাগানে নিশ্চিত গোলাপ আছে, ওইখান থেকে একটা ছিঁড়ে নিয়ে আস। থ্যাঙ্কস দোস্ত। জলদি যা, তোর বোন আসলে আবার তোর সমস্যা হবে। ভাই প্লিজ, আজকের জন্য তোকে অনুরোধ করছি, প্লিজ তুই মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যা। আমি ভাই হয়ে আমার বোনকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ। নাইমের এই কথা শুনে আমি সহ সবাই হাসতে হাসতে পেট চেপে বসে পড়লাম। এরপর আমি ক্যান্টিনের দিকে রওনা দিলাম। ক্যান্টিনে এসে দেখি মিহি একটা চেয়ারে বসে কফি খাচ্ছে। আমি আসতেই ও কাপ রেখে আমার কাছে চলে আসলো। চলো আজ ঘুরতে যাবো। কোথায়? পার্কে। ওকে চলো, আমারও তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে। তো বলো। না না, এখানে নয়, চলো পার্কে যাই, সেখানে গিয়ে বলবো। এরপর আমরা দুইজনে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজ থেকে আসার সময় দেখলাম হারামিগুলো নাইম ও শ্রাবণীর প্রপোজ করার কাহিনী ভিডিও করছে আর হাসতে হাসতে কড়াকড়ি খাচ্ছে। ওদিকে নাইমের ও শ্রাবণীর কাহিনী দেখে ক্যাম্পাসের প্রায় সবাই মজা নিচ্ছে, কারণ শ্রাবণী নাইমকে কান ধরে উঠবস করাচ্ছে। আগে পাশে কি হয়েছে কিছুই দেখলাম না। আমি ও মিহি হাসতে হাসতে চলে আসলাম। গেটে এসে রিক্সায় করে পার্কে চলে আসলাম। এই মুহূর্তে একটা বেঞ্চে বসে আছি। সকাল হওয়ার কারণে পার্কে তেমন লোক নেই। মিহি, তোমার থেকে অনেক বড় একটা বিষয় লুকিয়েছি। কি? এতে অন্য কাউকে ভালোবাসিস না তো? আরে না, ওই বিষয়ে না। তো কোন বিষয়টা লুকিয়েছো? বাদ দাও। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? মিহি আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরল। আমিও ওকে জড়িয়ে ধরলাম। একটু পর টের পেলাম মিহি কাঁদছে। আমি ওর মুখটা ধরে তুলে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে কেন? জানো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না? তাই বুঝি, কিন্তু তোমাকে সবসময় আমার পাশে রাখার ব্যবস্থা করার জন্যই তো আমাকে কিছুদিন তোমার থেকে দূরে থাকতে হবে। মানে বুঝলাম না। আরে পাগলি, তোমাকে বিয়ে করার জন্য তো আমাকে একটা চাকরি জোগাড় করতে হবে, না হলে তোমার কমিশনার বাপ তো আমাকে এনকাউন্টার করবে। এই ভালো হচ্ছে না কিন্তু, আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবা না। আচ্ছা, যা বলছিলাম মন দিয়ে শোনো কিন্তু। ওকে, তুমি বলো। আমি একটা চাকরি পেয়েছি আর তারই ট্রেনিংয়ের জন্য আমাকে এই এই জায়গায় যেতে হবে। তুমি চাকরি পেয়েছো আর আমাকে বলোনি? যাও, তোমার সাথে কথা বলো। আমি ওকে কোমর ধরে টান দিয়ে আমার কোলে এনে বসালাম। মিহি ছোটার চেষ্টা করছে, তাই পিছন থেকে ওর হাত ধরে কোমর দুই পাশ দিয়ে আমার সাথে চেপে ধরলাম। ছাড় বেটা, থাকো বদলা। না আমাকে ছাড়, তাহলে আমি চিৎকার করবো। কি বললে? চিৎকার করবে? দেখি কেমন করে চিৎকার করো, আমি একটু দেখি।
ভাবে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক ধরছেন কিস করে। মিনিট খানেক পর ওকে ছেড়ে দিলাম। আর একটা কথা, কিস করার সময় প্রথম মিহি ছাড়ানোর চেষ্টা করলেও একটু পর রেসপন্স করতে শুরু করে। আমি ছেড়ে দিতেই মিহি আমার চুল ধরে আবার আমার ঠোঁটে হামলা করলো। চুল একটু বড় হয়েছে। এবারে প্রায় 5 মিনিট চললো। এটা কি হলো? জোরে জোরে শ্বাস নিচ্ছি। মাইয়া কিসও করতে পারে বাপরে। যা দেখলেন, বুঝলেন, অনুভব করলেন, তাই হলো। তাই? কিন্তু আমার তো পেট ভরেনি, আরো খেতে মন চাইছে। মিষ্টি একেবারে বেশি খেতে নেই, পরে মিষ্টির প্রতি অনীহা এসে যায়। এই মিষ্টি সারা জীবন খেলেও এর প্রতি কখনো অনীহা আসবে না। প্লিজ আর একবার। নো মানে না। মুরগি তোর মা। ওই কি বললি? কই কিছু না তো। ওইটা তো একটা ছড়া, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আর যদি ভুল করেও বের হয় তাহলে? সরি, আর কখনো বের হবে না। ওকে এখন বলো কি বলছিলে। ও হ্যাঁ, যা বলছিলাম, আমি যে জব পেয়েছি এটা কাল রাতেই ফ্যামিলিকে জানিয়েছি। তোমাকে কেমনে জানাবো? কেন, আমি কাল যাইনি তোদের বাসায়? গিয়েছিলে তো, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ার পরে সবাইকে জানিয়েছি। তাছাড়া তোমাকে তো এখন জানালাম। তুই কাল কেন আমাকে জানাসনি? তাহলে আমি ওখানে বাবার সাথে আমাদের বিয়ের কথা বলতাম। এ কেমন মেয়ে রে বাবা, নিজের বিয়ের কথা নিজেই নিজের বাবাকে বলবে? আরে আমি আগে ট্রেনিংয়ে টিকবো, তারপর তো আমার চাকরি পাকা হবে। ওকে বলো কি জব পেয়েছো। শোনো, কাউকে বলা নিষেধ, তারপরও তোমাকে বলছি কেননা আমি তোমাকে ভালোবাসি। এই কথা কিন্তু ভুলেও আর কাউকে বলবা না, এমনকি তোমার বাবাকেও না, ঠিক আছে? আমি পুলিশে জব পেয়েছি আর কালই তার ট্রেনিং শুরু হবে। তাই আজ বিকালেই আমাকে চলে যেতে হবে। আর 9 মাস ট্রেনিং হবে। তারপর 3 মাস বিভিন্ন পরীক্ষা ও মিশন কমপ্লিট করতে হবে। 1 বছর পর আবার আমি এখানে চলে আসতে পারবো তোমার কাছে। এতক্ষণ চোখ বুজে একেবারে সবকিছু বলে দিলাম। কি ব্যাপার, কোনো আওয়াজ পাচ্ছি না কেন? চোখ খুললাম। কেমন দিল? তোমার তো ভালোই এক্সপিরিয়েন্স আছে, বুঝে নাও। তবে এইটুকু বলতে পারি, তুমি প্রথমবার ভাইকে যেমন দিয়েছিলে তার থেকে কয়েকগুণ বেশি দিয়েছে। আমিও কম চাই না। ভাবি লজ্জা পেয়ে চলে গেল। এরপর মাকে খাবার দিতে বললাম। সবাই বিভিন্ন কথা বলতে লাগলো, সাথে কিছু উপদেশ ফ্রি। হঠাৎই কেউ আমার কোলে বসে পড়ল এবং আমার হাত ধরে লোকমাটা নিজের মুখে নিয়ে নিল। এরপর আমার বুকে ঠেস দিয়ে চোখ বন্ধ করে চিবোতে লাগলো। চুলের স্মেলেই বুঝে গেলাম মিহি, তাই চুপ করে রইলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই হা করে আছে। মিহির কাণ্ড দেখে আর মিটিমিটি হাসছে। আমি তো লজ্জায় পড়ে গেলাম। কখনো এমন অবস্থার শিকার হইনি। লজ্জায় কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। মিহি খাবার খেয়ে যেই চোখ খুলল, সামনে তাকিয়ে দেখে তার বাবা, মানে আমার শ্বশুরজি। এরপর আশেপাশে তাকিয়ে দেখে 2 ফ্যামিলির সবাই আছে। মিহি লজ্জা পেয়ে 2 হাতে আমার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকালো। মিহির এমন কাজে সবাই শব্দ করে হেসে উঠল। এরপর এক এক করে সবাই উঠে গেল। ভাবি যাওয়ার সময় ভাই আমার যাকে পেট পুরে খাইয়ে দিও, যেন 1 বছর থাকতে পারে। বলে হাসতে হাসতে চলে গেল। এই যে রাগিনী, উঠো, সবাই চলে গেছে। এই মিহি উঠো, পরে আমার দেরি হয়ে যাবে। হঠাৎ মনে হলো মিহি ফোপাচ্ছে, তার মানে মিহি কাঁদছে। আমি মিহির মুখটা বুক থেকে তুললাম। আমার ধারণাই ঠিক, মিহি কাঁদছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে দিয়ে বললাম কথাটা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এক মুহূর্তও না। বলে আমাকে ঝাপটে ধরে আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আরে পাগলি, মাত্র 1 বছরের জন্যই তো। তাছাড়া 1 বছর পর আমি ফিরে আসলে সারা জীবনের জন্য আমি তোমার। মিহি কিছুতেই মানতে চাইছে না। অনেক বুঝিয়ে মিহিকে মানাতে হলো। এমনকি আমার ফ্যামিলি প্লাস মিহির ফ্যামিলির সবাই মিলে মিহিকে বোঝাতে হয়েছে। সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমার লেট হবে জেনে নাইমার বাকি সবাইকে চলে যেতে বলে, কিন্তু ওই আমার জন্য থেকে যায়। শ্বশুরের গাড়িতে বসে আছি আমি, মিহি ও নাইম। শ্বশুরজি গাড়ি চালাচ্ছে, আমরা পিছনে বসে আছি। মিহি আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে, থামার কোনো নামগন্ধ নেই। আমি ওকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করছি। নাইম আমাদের দিকে একদম তাকিয়ে আছে। আমি বাম হাত দিয়ে ওর মাথার পিছনে একটা থাপ্পড় দিলাম। কি হলো এটা? শালা, একদম আমাদের ভালোবাসায় নজর দিবি না, ওই দিকে ফিরে বস। যা ভাগ হালা, তাকাবো না তোদের দিকে। আমি আমার শ্রাবণীর সাথে কথা বলি। তাই কর, তবে ভুলেও আমাদের দিকে তাকাবি না। একসময় বাস স্ট্যান্ডে চলে আসলাম। মিহি এখনো আমাকে ছাড়ে নাই। নাইম গাড়ি থেকে নেমে শ্রাবণীর সাথে কথা বলছে। শ্বশুরজি বাসের টিকিট কাটতে গেছে। মিহির মুখ ধরে ওকে বুক থেকে উঠালাম।
মিহি, কিছু কথা বলছি, মন দিয়ে শোনো। হুম। তুমি এখন আর আগের মতো নেই। আগে একটা পরিবারের অংশ ছিলে, কারোর মেয়ে, কারোর বোন ছিলে, কিন্তু এখন তুমি আরো একটা পরিবারের অংশ। এখন তুমি কারোর স্ত্রী, কারোর বৌমা, কারোর যা। এখন তুমি দুইটা পরিবারের অংশ। তুমি এখন আগের মতো চলতে পারবে না। তাছাড়া আমি, নাইম বা আমাদের ফ্রেন্ডরা কেউই এখানে থাকবো না। তাই তোমার কোনো বিপদে আমাদের কেউই আসতে পারবে না। তাই এমনভাবে চলবে যাতে আমাদের পরিবারের মান সম্মান ঠিক থাকে এবং নিজে যেন কোনো বিপদে না পড়ো। এখন থেকে তোমাকে সকল বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। আর কোনো বিপদে পড়লে আগে ফ্যামিলির সবাইকে জানাবে। নিজে কোনো সিদ্ধান্ত নিবে না। মাত্র তো একটা বছর, দেখতে দেখতে চলে যাবে। একটা বছর একটু কষ্ট করো, সারা জীবন আমরা সুখী থাকবো বলে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ওর কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে দেখি নাইম ও শ্বশুরজি দাঁড়িয়ে আছে। আমি ওদের কাছে গেলাম। শ্বশুরজি আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। এমন সময় মিহি এসে আবার আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আশেপাশে তাকিয়ে দেখি অনেকেই আমাদেরকে দেখছে। আমি দ্রুত মিহিকে গাড়িতে নিয়ে গেলাম। মিহি এমন পাগলামি করে না। পাগলি, তোমাকে একটু আগে বললাম ফ্যামিলির সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করবে না। ওইখানে তোমার বাবা দাঁড়িয়ে আছে। তাছাড়া আমাদের বিয়ে হয়েছে, সেটা যেভাবেই হোক ফ্যামিলি মেম্বার ছাড়া কেউই জানে না। তুমি যদি এখন যেখানে সেখানে কাউকে জড়িয়ে ধরো, তাহলে লোকে নিশ্চয়ই তোমাকে ভালো কিছু বলবে না। তোমার সম্পর্কে মানুষের মনে একটা খারাপ ধারণা জন্মাবে, সাথে তোমার ফ্যামিলির সম্পর্কেও। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? একটা বছর একটু ধৈর্য ধরো, কষ্ট করে। এরপর কোনো কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। হুম। এই মিহি, এই শোনা, তাকাও আমার দিকে। মিহি আমার দিকে তাকালো। আমি ওর চোখ মুছে দিলাম। আমি 1 বছরের জন্য তোমার থেকে দূরে চলে যাচ্ছি। যাওয়ার আগে কি একটিবারের জন্য তোমার ওই রাগী মুক্তি দেখতে পাবো না? কি আর করা, বউ তো আমার মনের কথা বুঝে না। দেখি ওখানে গিয়ে আর কাউকে পাই কিনা বলে গাড়ি থেকে নামতে নিলাম, কিন্তু নামতে পারলাম না। মিহি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে আবার বসিয়ে দিল এবং আমার মাথার পিছনে হাত দিয়ে শক্ত করে ধরে আমার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এমনভাবে কিস করছে যেন কিস না, আমার ঠোঁট কামড়ে খেয়ে ফেলতে চাইছে। আমি ওকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলাম, কিন্তু পারছি না। যেই ছাড়াতে চাইছি অমনি কামড় দিচ্ছে। মিনিট খানেক পর ছেড়ে দিল। আর কখনো